আচ্ছা দেখো, মূলক কাকে বলে? মূলক মানে এটা বুঝেছি বিভিন্ন মৌলের পরমাণু একসঙ্গে পুঞ্জীভূত হয়ে যখন একটা পরমাণু নিয়ে আচরণ করে তাকে মূলক বলে। আর মূলক মানে কি তার মাথায় আধান থাকবে, সে মানে পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। এখন আমি এখানে সেটা নিয়ে বিচার করতে আসিনি। আমি বলছি একটা মূলকের ভেতরে যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো রয়েছে, সেই বিভিন্ন মৌলের পরমাণুগুলোর এক একটার চার্জ কত, দিয়ে সেই চার্জগুলোর নিট লব্ধিটাই তো নির্দেশ করছে ওই মূলকটার মাথায় কি আধান থাকবে, মাইনাস থাকবে না প্লাস থাকবে। তা এই মূলকের ভেতরে যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো রয়েছে তাদের প্রত্যেকের মাথায় ইন্ডিভিজুয়ালি কি কি আধান রয়েছে, সেই আধানগুলোকে বলবো আমরা ফর্ম্যাল চার্জ। এটাকেই বলা হচ্ছে তোমার ফর্ম্যাল চার্জ। যেমন ধরো এক্সাম্পল বলছি, ধরো NH4+, রাইট, প্লাস। কারণ আমার প্রশ্ন হচ্ছে পজিটিভ চার্জটা কোথায় আছে, +1। তাহলে এই যে চারটে একটা পাঁচটা পরমাণু রয়েছে, এই পাঁচটা পরমাণুর মধ্যে কার মাথায় কতটা রয়েছে যাদের লব্ধিটা হচ্ছে +1 হয়েছে, সেটা আবার হিসেব করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে প্রথমের গঠনটাকে আগে তৈরি করা। লুইস ডট গঠন শিখেছে, তাহলে এখানে N H H H H গোটাটার মাথায় হচ্ছে গিয়ে প্লাস। আমি বলছি তাহলে এই হাইড্রোজেনের ফর্মাল চার্জ কত, এর কত, এর কত, এর কত, এর কত, ইন্ডিভিজুয়ালি করব, করে সেগুলোকে সামাপ করব, সামেশান করলে পেয়ে যাব যেটা, সেইটা হচ্ছে গিয়ে এইটা। কেমন করে পাবো এর হিসেবে বসে? ধরো ফর্মুলাটা হচ্ছে, মনে রাখবে, ফর্মাল চার্জ equal to number of valence electron minus shared electrons by 2 minus number of unshared electrons। তাহলে কি হলো? Formal charge equal to number of valence electron of that atom minus shared electron by 2 minus number of unshared electron। আমি ধরো এক্সাম্পল নিচ্ছি, আমি এই নাইট্রোজেনের ক্ষেত্রে, তাই নাইট্রোজেনের কি রয়েছে, এর অ্যাকচুয়ালি কি ছিল, এর তো বাইরে মোট কটা ইলেকট্রন হয়ে গেছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে অক্টেট রুল অনুযায়ী। তাহলে আমি যদি নাইট্রোজেনের ফর্মাল চার্জ হিসেব করি, তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 7, তাহলে 5টা, 5 মাইনাস শেয়ার্ড ইলেকট্রনস বাই 2, শেয়ার্ড ইলেকট্রন কটা, 2, 4, 6, 8টা, তার মানে 8/2 হলো, মাইনাস নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন। এখানে নাইট্রোজেনের মাথায় কোনো আনশেয়ার্ড ইলেকট্রন রয়েছে? ও তো অক্টেট ভর্তি করে ফেলেছে, আনশেয়ার্ড ইলেকট্রন তো নেই, তাহলে নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন 0। তাহলে দ্যাট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 5 - 4 ইকুয়াল টু হচ্ছে +1, যার জন্য এই +1টা থাকবে এর মাথায়। তাহলে ফর্মাল চার্জ হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি যে অ্যাটমগুলো রয়েছে ওই রেডিকালটার ভিতরে তাদের মাথায় যে চার্জটা থাকছে। এখন বলবে তাহলে আমাকে ওভারঅল +1 ছিল, তাহলে আমাকে এইগুলোর ইন্ডিভিজুয়াল আমাকে হিসেব করতে হবে। ধর আমি বলছি এই হাইড্রোজেনটার আমি হচ্ছে ফর্মাল চার্জ বার করছি, তাহলে কি, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত, এর ক্ষেত্রে 1, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, সেটা একটাই থাকে, মাইনাস শেয়ার্ড ইলেকট্রন বাই 2। তাহলে এখানে এই বন্ডটা তৈরি করতে কটা ইলেকট্রন লেগেছে, 2টো, তাহলে 2/2 মাইনাস আনশেয়ার্ড ইলেকট্রন। এর তো আর কোনো আনশেয়ার্ড ইলেকট্রন নেই, মানে যেগুলো বন্ধন তৈরিতে কাজে লাগেনি এরকম কোনো ইলেকট্রন আছে কি, নেই, তার মানে দ্যাট ইজ 0। তাহলে কত হচ্ছে, 1 - 1 দ্যাট ইকুয়াল টু 0, তার মানে এর ফর্মাল চার্জ হচ্ছে 0। সিমিলারলি তুমি যদি এরও বার করো, দিয়ে ভালো করে খেয়াল করে দেখো, যদি আমি এদের সামেশন করি তাহলে নিট চার্জ কত হচ্ছে, +1। তাহলে এই যে +1 চার্জ যেটা হচ্ছে রেডিক্যালটার মাথায় রয়েছে, আমি যদি বলি যে ওই রেডিক্যালের ভিতরে যে অ্যাটমগুলো রয়েছে তাদের মধ্যে কার মাথায় অ্যাকচুয়ালি রয়েছে, কত করে আছে, সেইটা তোমাকে বলতে গেলে যেগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হবে তার ফর্মাল চার্জ। ফর এক্সাম্পল অ্যানাদার, ধরো কার্বনে CO3 2-,
CO3 আমি বিভিন্ন অক্সিজেনের বা কার্বনের তাদের ফর্মাল চার্জগুলো বার করব। ধরো C++O মাথায় হচ্ছে কত 2-, রাইট? খেয়াল করে দেখো যে এই অক্সিজেনের মোট ইলেকট্রন কটা, বাইরে কক্ষে 6টা, 6টার মধ্যে ইউজড হয়েছে 2টো, তাহলে এখানে একটা, এখানে একটা, 2টো হচ্ছে আনসার রয়েছে। এবার এখানে কি রয়েছে, এখানে অক্সিজেনের কটা আছে, 6টা, তো 2টো, 4টে, একটা 5টা, 5টা, এখানে 2টো, 4টে, একটা 5টা, কারণ 6টা ছিল। তাহলে কার্বনের আমি যদি ফর্মাল চার্জ বার করতে চাই তাহলে ফর্মুলা কি না, কার্বনের অ্যাটমিক নাম্বার তো 6, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা, 4টে, মাইনাস শেয়ার্ড ইলেকট্রন কটা, 8টা/2, মাইনাস আনশেয়ার্ড ইলেকট্রন কত, এর আনশেয়ার্ড ইলেকট্রন কত, 0, দ্যাট ইকুয়াল টু কত, 4 - 4 = 0। তার মানে এই কার্বনের ফর্মাল চার্জ কত হচ্ছে, 0 হচ্ছে। এইবার ধরো এই অক্সিজেনের ফর্মাল চার্জ, এই অক্সিজেনের ফর্মাল চার্জ কত না, দেখো অক্সিজেন হচ্ছে গিয়ে 8, তাহলে 6, মাইনাস নাম্বার অফ শেয়ার্ড ইলেকট্রন 4/2, মাইনাস নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন কটা হচ্ছে 4টে, তার মানে কত হচ্ছে 6 - 2 - 4, দ্যাট ইকুয়াল টু কত, 0। তাহলে এই অক্সিজেনের ফর্মাল চার্জ হয়ে গেল 0। এইবার দেখি এই অক্সিজেনগুলো দেখি, আমি যদি এই অক্সিজেনটা দেখি তাহলে কত হচ্ছে, তাহলে 6 মাইনাস শেয়ার্ড ইলেকট্রন 2/2, মাইনাস আনশেয়ার্ড ইলেকট্রন কত হচ্ছে 5, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে 6 - 1 - 5, সরি 4, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে 6 - 5, দ্যাট ইকুয়াল টু 1। এখানটা একটু রেকটিফাই করে নাও, এই দুটো ইলেকট্রন, এর যদি আমার 8টা ইলেকট্রন বলতে হয়, একটু রেকটিফাই করে নাও, এর দুটো 8টা ইলেকট্রন বলতে হয়, তাহলে 2, 4, 6, 8, তবে তো লুইস গঠনটা কাজে লেগেছে। যার জন্য এখানে এদের ক্ষেত্রে একটু পাল্টাও, এদের ক্ষেত্রে কেমন দাঁড়াচ্ছে, এই অক্সিজেনের ক্ষেত্রে তাহলে 6 মাইনাস নাম্বার অফ শেয়ার্ড ইলেকট্রন 2/2, মাইনাস আনশেয়ার্ড ইলেকট্রন কত 6, দ্যাট ইকুয়াল টু কত, 6 - 1 - 6, দ্যাট ইকুয়াল টু -1। তাহলে এই অক্সিজেনের -1। সিমিলারলি এই অক্সিজেনের ক্ষেত্রে কত হবে, এই অক্সিজেনের ক্ষেত্রেও দেখো হচ্ছে সেম ফর্মুলা, এখানেও -1। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেল এই যে মূলকটা রয়েছে, এই মূলকের ভেতরে এই যে সিঙ্গেল বন্ডের যে দুটো অক্সিজেন আছে, টোটাল নেগেটিভ চার্জ হচ্ছে গিয়ে কত, -2। তাহলে এর ক্ষেত্রে -1, এর ক্ষেত্রেও -1। তাহলে এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি এদের যে চার্জ, সেগুলোকে বলা হচ্ছে তাদের ফর্মাল চার্জ, তাদের নিট যোগফল যেটা পাবে সেটা হচ্ছে এদের মাথায় থাকবে। ঠিক তেমনি এগুলো তো গেল আয়নের ক্ষেত্রে। এবার ধরো আমি বলছি একটা কম্পাউন্ড যেটা হচ্ছে গিয়ে অক্টেটকে মানে এক্সটেন্ড করেছে, মানে অক্টেটকে আর কি সম্প্রসারিত করেছে, সেই ধরনের যদি একটা কম্পাউন্ডের কথা ভাবি, ধরো SOCl2, আমি যদি SOCl2 এর কথা যদি ভাবি, তাহলে তার গঠনটা কেমন হবে, দিস ইজ, এটা হচ্ছে SOCl2। আমি যদি বলি এখানে, তাহলে ক্লোরিনের কটা আছে, তাহলে দেখো SOCl2 এর কথা যদি আমি ভেবে থাকি, তাহলে আমি S এর কথা ভাবি, তাহলে S এর কত 6 মাইনাস শেয়ার্ড ইলেকট্রন বাই 2 কটা হচ্ছে 8/2, কারণ 2, 4, 6, 8টা, মাইনাস আনশেয়ার্ড ইলেকট্রন কটা 2, তাহলে কত হচ্ছে 6 - 4 - 2, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এর ক্ষেত্রে ফর্মাল চার্জ কত ছিল। সিমিলারলি তুমি যদি অক্সিজেনটা বার করতে চাও এখানে,
তাহলে অক্সিজেনটা যদি বার করতে চাও তাহলে দেখো এর 6 মাইনাস কত 4/2 মাইনাস 4 কত হচ্ছে 6 minus 2 minus 4 that equal to 0 তাহলে এরও ফর্মাল চার্জ ক্লোরিন কত 7 outermost cell electron valence electron minus shared electron মানে 2/2 minus unshared electron কটা 6 that equal to 7 minus 1 minus 6 that equal to 0 তার মানে SOCl2 যেটা তোমার অক্টেট রুলকে মানে এক্সপ্যান্ড করেছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ থাকবে না, কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ফর্মাল চার্জ হচ্ছে 0, যার জন্য নিট চার্জ SOCl2 মাথায় কত হবে 0 হয়ে যাবে। তা এইগুলো হচ্ছে গিয়ে ফর্মাল চার্জ। এইবার দেখো আমাদের তড়িৎযোজী যৌগগুলো মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে তারা সমযোজী যৌগে পরিণত হয়। তড়িৎযোজী যৌগগুলো সমযোজী যৌগে পরিণত হয়। এই পরিণত হওয়া যে একটা নির্দিষ্ট নিয়ম দ্বারা হয় সেই নিয়মটাকে বলা হচ্ছে ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুলটা কেমন বলছে, ধরো এইটা হচ্ছে ক্যাটায়ন প্লাস চার্জ আর এটা এনায়ন মাইনাস চার্জ। এইবার ধরো ক্যাটায়ন কি করছে, এর উপরে একটা ইন্ডাকশন মানে একটা আবেশ তৈরি করছে। তাহলে আবেশ তৈরি করার ফলে যেমন ম্যাগনেটিক যে পদার্থ রয়েছে তাদের উপর আবেশ তৈরি করে আকর্ষিত করে। এর উপরে আবেশ তৈরি করার ফলে কি আস্তে আস্তে ডিফর্ম করবে। এরকম ভাবে ডিফর্ম করতে 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 এক সময় কি করবে না এর উপরে অভিলিপ্ত করে দেবে। যখনই এর উপরে উপরিপাতিত করে দেবে তার মানে এই বন্ডটা কি বন্ড হয়ে গেল, কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেল। তার মানে তড়িৎযোজী যৌগ কোনো কোনো ক্ষেত্রে সমযোজী যৌগে পরিণত হবে, তার পেছনে মূল কারণ হচ্ছে তার পেছনে এই রকম ঘটনা কাজ করে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে এইরকম ঘটনা ঘটাতে গেলে কোন কোন শর্তের প্রয়োজন, সেই শর্তগুলো দিয়েছিলেন বিজ্ঞানী ফ্যাজান্স। খুব সহজে বলবো, কোনো জটিলতায় রাখবো না। 1 নম্বর হচ্ছে যারা ক্যাটায়ন হবে তাদের কি কি শর্ত। ক্যাটায়ন 1 নম্বর হচ্ছে গিয়ে আধান বেশি। ক্যাটায়নের যদি আধান বেশি হয়, আমি যদি মনে করি দুটো ক্যাটায়ন রয়েছে, একজনের কম প্লাস চার্জ একজনের বেশি প্লাস চার্জ এবং দুজনের আয়তনটা সেম, তাহলে আমি যদি বলি কার আধান ঘনত্ব বেশি হবে, না অবভিয়াসলি তুমি বলবে যার হচ্ছে সাইজটা ছোট তার আধান ঘনত্বটা বেশি হবে। তাহলে আধান একজনের কম একজনের বেশি, কিন্তু যার আয়তনটা ছোট তার আধান ঘনত্ব বেশি। সে তখন কি করবে, আধান ঘনত্ব বেশি হওয়ার জন্য অ্যানায়নের উপর বেশি পরিমাণে কি তৈরি করবে, আবেশ তৈরি করবে এবং অ্যানায়নকে বেশি পরিমাণে বিকৃত করবে। আর যারা অ্যানায়নকে যত বেশি বিকৃত করতে পারবে তত কি হবে, তত অভিলিপ্ত হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে আধান যদি বেশি হয় তাদের ক্ষেত্রে সমযোজী বন্ধন তৈরি করার প্রবণতা বেশি হয়। 2 নম্বর সাইজ ছোট। ধরো আমি বলছি দুটো ক্যাটায়ন রয়েছে, একটা হচ্ছে ধর দুজনেই হয়তো +1 চার্জ পেয়েছে, একজন হচ্ছে গিয়ে সাইজে বড় একজন সাইজে ছোট। আমি যদি বলি কোন ক্যাটায়নটার আধান ঘনত্ব বেশি, তুমি অবভিয়াসলি বলবে যার আয়তনটা সাইজে যেটা ছোট তার আধান ঘনত্ব বেশি। তাহলে তার আধান ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে অ্যানায়নকে বেশি পরিমাণে প্রভাবিত করবে মানে বিকৃত করবে নিশ্চিত, যেটা ছোট রয়েছে সে। তাহলে বেশি বিকৃত করলে অভিলিপ্ত হওয়ার সম্ভাবনা কি সবচেয়ে বেশি হবে, যার জন্যই যে যার সাইজটা ছোট হবে একই আধানযুক্ত ক্যাটায়নের ক্ষেত্রে সে তার প্রবণতা কি থাকবে, সমযোজী যৌগ তৈরি করা। ফর এক্সাম্পল যেমন আমি তোমাকে যদি বলি যে KCl আর হচ্ছে NaCl, আমি যদি বলি তুলনামূলকভাবে কোনটা সমযোজী আর কোনটা তড়িৎযোজী, তার সমযোজী মানে কি বিকৃত হয়ে অভিলিপ্ত হবে। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, K এর মাথায় +1, N এর মাথাতেও +1, কিন্তু পিরিয়ডিক টেবিলে N এ ওপরে আছে, K নিচেই রয়েছে। সুতরাং K সাইজটা বড় আর N এর সাইজটা কি ছোট, তাহলে আধান ঘনত্ব বেশি কার Na+। সুতরাং NaCl এর চরিত্রটা হবে কি খানিকটা সমযোজী প্রকৃতি তুলনামূলকভাবে।
KCl এর কি তড়িৎযোজী প্রকৃতির। এখন এইখানেই মজার ব্যাপার, আমি তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করছি, আচ্ছা এই দুজনের মধ্যে কার গলনাঙ্ক বেশি হবে? এরকম পদ্ধতি আর কি, যে যার হচ্ছে গিয়ে তড়িৎযোজী ক্যারেক্টারটা বেশি হবে তার গলনাঙ্কটা বেশি হয়, আর যার সমযোজী চরিত্র বেশি হয় তার গলনাঙ্কটা কম হয়। সেইভাবে তোমরা এই হিসেবগুলোকে করবে। এটা গেল ক্যাটায়নের ক্ষেত্রে। যেমন ধরো আমি একটা কথা বলি, এই আধান বেশি এই প্রসঙ্গে একটা কথা বলি। ধরো আমি প্রশ্ন করি যে SnCl2 আর SnCl4, এদের মধ্যে আমার প্রশ্নটা হচ্ছে কার গলনাঙ্ক বেশি। আর এই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা নির্ভর করে অণু সমাবেশের ওপর। তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্কগুলো সমযোজীর চেয়ে বেশি। তাহলে আমাকে বিচার করতে হবে ভ্যাজান্স রুল অনুযায়ী যে এদের মধ্যে কোনটা সমযোজী চরিত্র পায় আর কোনটা হচ্ছে তড়িৎযোজী চরিত্র পায়। এখানে খেয়াল করে দেখো, এখানে Sn এর মাথায় +2 আর এখানে Sn এর মাথায় +4। তাহলে আধান বেশি কোনটা? Sn এর মাথায় +4। তাহলে আধান ঘনত্ব বেশি কার হবে? Sn এর মাথায় +4। তাহলে আধান ঘনত্ব বেশি হলে অ্যানায়নের ওপর আবেশটা বেশি কে তৈরি করবে? Sn+4। বিকৃত করবে বেশি এবং অভিলিপ্ত করবে। অভিলেপনটা ঘটে গেলে সেই বন্ধনটা কি হবে? সমযোজী বন্ধন হবে। যার জন্য SnCl4 যৌগটা হচ্ছে গিয়ে সমযোজী যৌগ, আর SnCl2 যৌগটা কে হবে? তড়িৎযোজী যৌগ। রাইট? এবারে দেখো অ্যানায়নের চরিত্র। অ্যানায়নের চরিত্রের ওপর বন্ধনের প্রকৃতিটা কিরকম ভাবে নির্ভর করে। এটা অ্যানায়ন। 1 নম্বর, আধান বেশি। আধান বেশি, তাহলে অ্যানায়ন ধরো দুটো অ্যানায়ন রয়েছে, একজনের হচ্ছে -1 রয়েছে, একজনের হচ্ছে -2 রয়েছে। দুজনের সাইজটা হচ্ছে সেম। একজনের -1 একজনের -2, দুজনের সাইজ সেম। এখন প্রশ্ন হচ্ছে ক্যাটায়ন আবেশ তৈরি করবে, কোনটাকে সহজে বিকৃত করা যাবে? যার -1 না যার হচ্ছে -2? মনে রাখবে সেম সাইজে যার আধানটা বেশি, মানে নেগেটিভ চার্জটা বেশি, তাদের ইলেকট্রনের মধ্যে কি বিকর্ষণটা বেশি। তার মানে ওই অ্যানায়নটার ভেতরে অভ্যন্তরীণ একটা অশান্তি রয়ে গেছে। স্বাভাবিক নিয়মেই সেক্ষেত্রে ক্যাটায়ন যখন কাছে যাবে তখন ওই অ্যানায়নটা বেশি পরিমাণে বিকৃত হবে। বেশি পরিমাণে বিকৃত হয়ে তাদের সমযোজী বন্ধন তৈরি করার প্রবণতা তার বেশি হবে। ফর এক্সাম্পল যেমন আমি বলছি, ধরো SnCl2 আর SnF2, আমি যদি বলি কার গলনাঙ্ক বেশি, মানে সেই একই জায়গায় পৌঁছবে, যে যেটা তড়িৎযোজী প্রকৃতি তার গলনাঙ্ক বেশি হবে। তাহলে আগে হিসেব করতে হবে এখানে। দেখো দুজনের ক্যাটায়নের নিয়ে কোনো সমস্যা নেই, একই ক্যাটায়ন রয়েছে, একই চার্জ রয়েছে, কিন্তু এখানে অ্যানায়ন রয়েছে Cl-। সরি, একটু উল্টো। এটা আমি দ্বিতীয় ফরম্যাটটা বলে দিই আগে। 2 নম্বর, সাইজ বড়। আমি এটা একটু বলে দিই যে এটা দ্বিতীয় নম্বরটাকে বলছি, SnCl2 SnF2। এখানে দুজনেরই -1 করে, Cl এরও -1, F এরও -1, আধান সেম, কিন্তু সাইজটা কার বড়? Cl -F। তাহলে ক্যাটায়ন যেটা বড় আকারের অ্যানায়নটা রয়েছে, দুজনের চার্জ হচ্ছে সেম, কোনটাকে বেশি পরিমাণে বিকৃত করবে? অবভিয়াসলি বড় আকারেরটাকে বিকৃত করাটা সহজতর। কেন কি তোমরা ভেবে দেখো, একটা ফ্যামিলি যদি ছোট হয়, মাইক্রো ফ্যামিলি হয়, সেখানে মানে তার সন্তানকে বাবা মা অল টাইমস তাদের হচ্ছে গিয়ে নজর দিয়ে বসে আছেন। আর খুব বড় ফ্যামিলি হলে অনেক ভাই বোন, বাবা মার পক্ষে সম্ভব নয় যে সব কটাকে হচ্ছে সঠিকভাবে নজর দেয়। কে কখন দুপুরবেলায় মানে খেলতে চলে গেল, অতটা খেয়াল রাখা সম্ভব না। তার মানে আমি এটাই বলতে চাইছি, সাইজ যদি বড় হয় অ্যানায়নের, তার নিউক্লিয়াসের কন্ট্রোলিং পাওয়ারটা কমে যায়। কমে গেলেই বাইরে থেকে ক্যাটায়ন তাকে বেশি পরিমাণে বিকৃত করতে পারে। যার জন্যে SnCl2 হচ্ছে গিয়ে কি প্রকৃতির হবে? অবশ্যই সমযোজী প্রকৃতির হবে। আর SnF2 যেহেতু সাইজটা ছোট, মাইক্রো ফ্যামিলি, যার জন্য এর ক্ষেত্রে কি হবে? তড়িৎযোজী প্রকৃতির হবে। তাহলে গলনাঙ্ক বেশি হবে কোনটা? SnF2। আর গলনাঙ্ক কম হবে কোনটা? SnCl2। রাইট? ঠিক তেমনি আবার আমি প্রথমেরটাই চলে আসি,
যাদের আধানটা বেশি হবে। ধরো আমি বলছি দুটোর সেম সাইজ, একজনের দুটো মাইনাস, একজনের একটা মাইনাস, তাহলে অভ্যন্তরীণ বিকর্ষণ বলটা কার বেশি? নিশ্চয়ই এই দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা যখন এখানে অভ্যন্তরীণ বিকর্ষণ বল বেশি, তখন এই বাইরে থেকে ক্যাটায়ন যখন যাবে, সে তাহলে কোনটার ওপর বেশি সহজে প্রভাব বিস্তার করতে পারবে? অবশ্যই যেটার আধানটা নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি, তাকে হচ্ছে গিয়ে বেশি পরিমাণে প্রভাবিত করতে পারবে। আর প্রভাবিত করলে কি হবে না, তাকে বেশি পরিমাণ বিকৃত করে কি করবে, সমযোজী বন্ধনে পরিণত করতে পারবে। তাহলে আমি যতটা সহজে বলার, আমি ততটা সহজেই বললাম যে একটা কম্পাউন্ড যেটা তড়িৎযোজী, সেটা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সমযোজী যৌগের ন্যায় আচরণ করে, এবং তাদের জন্য ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো আমি আলোচনা করলাম। এইবার দেখো, আমরা একটা নতুন ধরনের বন্ধন তোমার সামনে আমদানি করব, যে বন্ধনটাকে বলা হচ্ছে এইচ বন্ধন, বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন এইটা আমাদের জানা খুব জরুরি। কেন কি না, আমরা বেঁচে আছি কিন্তু হাইড্রোজেন বন্ধনের জন্য। শুনলে মানে ভাবলে অবাক হবে যে জল যদি জীবন হয়, জল ছাড়া যদি মানুষ বাঁচতে না পারে, প্রাণী বাঁচতে না পারে, জলটা তরল হয়েছে ডিউ টু এইচ বন্ডিং। হাইড্রোজেন বন্ধনের জন্য জল হয়েছে তরল, তবে আমরা জলকে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে হাইড্রোজেন বন্ধন জিনিসটা বলছে অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লুরিন এইরকম তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে যদি এইচ পরমাণু সরাসরি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে ও এদের সঙ্গে, ধরো আমি এর কথাই বলি, তাহলে এই যে বন্ধনে ইলেকট্রন জোড়, এই বন্ধনে ইলেকট্রন জোড় বেশি পরিমাণে কি হচ্ছে, ওয়ের দিকে সরে থাকবে, কারণ এটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ। তাহলে ওয়ের দিকে যত বেশি সরে থাকবে, বন্ড পোলারিটি পড়াতে গিয়ে বলেছিলাম যে তাহলে সে তত বেশি ডেল্টা মাইনাস পাবে। আর এই যদি বেশি ডেল্টা মাইনাস পায়, তাহলে হাইড্রোজেন কি হবে, তত বেশি পরিমাণে ডেল্টা প্লাস পাবে, রাইট? এখন এই হাইড্রোজেন যে ধনাত্মক আধানটা লাভ করলো, এতে এর আধান ঘনত্বটা এতটাই বেশি হবে যে এই হাইড্রোজেন ওই যৌগের অন্য অণু বা অন্য কোনো যৌগের অণুর ভেতরে যে ইলেকট্রোনেগেটিভ মৌলটা থাকে, যেটা ডেল্টা মাইনাস আধান লাভ করে, তাদের সঙ্গে দুর্বল তড়িতাকর্ষণ জাতীয় বন্ধন তৈরি করে। এর সংজ্ঞা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লোরিন এই রকম তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে এইচ পরমাণু যদি সরাসরি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে সেই হাইড্রোজেন পরমাণু ওই যৌগের অন্য অণু বা অন্য কোনো যৌগের অণু, তার যে ইলেকট্রোনেগেটিভ মৌলটা রয়েছে, তার সঙ্গে দুর্বল তড়িতাকর্ষণ জাতীয় একটা বন্ধন তৈরি করে। এই বন্ধনটাকে আমরা বলবো কি, বন্ধনটার নাম দেব হাইড্রোজেন বন্ধন। এই প্রশ্ন আসছে যে হাইড্রোজেন বন্ধন নামটা করলেন কেন? অনেক কিছু নামই তো করা যেতে পারত, হাইড্রোজেন বন্ধন নামটা করছেন কেন? খেয়াল করে দেখো, ধরো একই পরিমাণে ধনাত্মক আধান প্রকৃতির সমস্ত মৌলকে আমি দিয়ে দিলাম, তাহলে আমি যদি তোমাকে জানতে চাই কার আধান ঘনত্ব বেশি হবে, ধরো +1 চার্জ আমি প্রকৃতির সব মৌলকে দিয়ে দিলাম, আমি যদি বলো তো তাহলে কোন মৌলটার আধান ঘনত্ব সবচেয়ে বেশি হবে? জানেন যে মৌলটা সাইজে ছোট, তাহলে প্রকৃতির মধ্যে সবচেয়ে ছোট আকারের মৌল কোনটা? অবভিয়াসলি কোনটা? সেটা হচ্ছে গিয়ে তোমার হাইড্রোজেন। যার জন্য হাইড্রোজেন যে প্লাস চার্জটা পাবে, তার আধান ঘনত্ব সবচেয়ে বেশি। আর এই আধান ঘনত্ব বেশি হওয়ার জন্যই কিন্তু ও অন্য যৌগের বা ওই যৌগের অন্য অণুর যে ইলেকট্রোনেগেটিভ মৌলটা রয়েছে, তার সঙ্গে তড়িতাকর্ষণ জাতীয় বন্ধন তৈরি, মানে এতটা আধান ঘনত্ব হাইড্রোজেন ছাড়া প্রকৃতির আর অন্য কোনো মৌল পায় না। যার জন্য এই বন্ধনটার নাম দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি হাইড্রোজেন বন্ধন। তারপর বলছে, আচ্ছা এই বন্ধনের চরিত্রটা তো আপনি বলছেন তড়িৎযোজী প্রকৃতি, এটা কি করে বলছেন? দেখো, বন্ধন দু রকমের, সমযোজী, তড়িৎযোজী। সমযোজী মানে কি না,
ওভারল্যাপিং অফ অরবিটালস, তার মানে দুটো পরমাণু যে নিউক্লিয়াস রয়েছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে বন্ধন দূরত্ব। তাহলে সমযোজী বন্ধনে যদি দেখা যায় যে বন্ধন দূরত্বটা হচ্ছে দুটো পরমাণুর ব্যাসার্ধের যোগফলের সঙ্গে সমান, তাহলে আমি নিশ্চিতই বলবো সেই বন্ধন সমযোজী বন্ধন। কিন্তু তড়িৎযোজীর ক্ষেত্রে কি হয় না, ক্যাটায়ন অ্যানায়নগুলো একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, দূরত্বে থাকার ফলে তারা তড়িৎাকর্ষণ জাতীয় বল দ্বারা আকর্ষিত অবস্থায় থাকে। সেক্ষেত্রে দুটো পরমাণু নিউক্লিয়াসের, দুটো আয়নের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব অবভিয়াসলি সমযোজী বন্ধনের থেকে কি হবে, বেশি হবে। তাহলে আমি একটা এক্সপেরিমেন্ট করি, কিরকম, ধরো এইচএফ নেওয়া হয়েছিল, এইচএফ সামনে রেখে যদি এক্স রে ক্রিস্টালোগ্রাফি করা হয়, তার মানে হচ্ছে গিয়ে আমি স্পট পেলাম, মধ্যেকার সামনে এইচএফ রেখেছি, পেছনে ফটোগ্রাফের ফিল্ম রেখেছি, এদিক দিয়ে এক্স রে দিয়েছি, আমি দেখবো এরকম স্পট পেলাম, রাইট? স্পট পেলাম না, এরকম রয়েছে অনেক স্পট, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি এই দুটোকে যোগ করলাম, এই দুটোকে যোগ করলাম, আবার বি আর সি যোগ করলাম, প্র্যাকটিক্যালি দেখলাম এ বি ইকুয়াল টু হচ্ছে সিডি, মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, এবং দেখা গেছে দ্যাট ইকুয়াল টু আর এইচ প্লাস আর এফ, মানে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং ফ্লোরিন পরমাণুর ব্যাসার্ধের যোগফলের সঙ্গে সমান এগুলো। তাহলে নিশ্চিতভাবে এই বন্ধনগুলো কি সমযোজী বন্ধন। এই যে অণুগুলো এরকম ভাবে কাছাকাছি রয়েছে, তার মানে কিছু একটা আকর্ষণ বল দ্বারা তো আবদ্ধ রয়েছে। তাহলে এইখানে যে বন্ধনটা রয়েছে বি আর সি, তাহলে বিসি দেখা যাচ্ছে গ্রেটার দেন এবি ইকুয়াল টু সিডি। তার মানে বিসির যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে এবি এবং সিডির থেকে বেশি। তাহলে এবি এবং সিডি তারা কি সমযোজী বন্ধন। তাহলে এই বন্ধনটা কি বন্ধন, নিশ্চয়ই সমযোজী নয়। কোন বন্ধন, তড়িৎযোজী। তাহলে এই এইচএফ অণুগুলো আবদ্ধ থাকে কোন বন্ধন দ্বারা, এইচ বন্ধন দ্বারা। তাহলে এইচ বন্ধন মানে ওটা কি বন্ধন, তড়িৎযোজী বন্ধন। আমরা এইখান থেকে বলে দিতে পারি হাইড্রোজেন বন্ধনের চরিত্রটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন চরিত্র। এবার দেখো এই হাইড্রোজেন বন্ধন করকম এবং কি কি। এইচ বন্ধন দু প্রকার, একটা হচ্ছে অনুমধ্যস্থ, একটা হচ্ছে আন্তরাণবিক। একটা হচ্ছে অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। ইংরেজিতে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার, আর এটা হচ্ছে ইন্টারমলিকুলার। মানে অনুমধ্যস্থ মানে একটা অণুর ভেতরেই হাইড্রোজেন বন্ধন হবে, আর এখানে কি অন্য অণুর মধ্যে, মানে ওই যৌগেরই অন্য অণুর মধ্যে হতে পারে বা অন্যর সঙ্গেও হতে পারে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, অনুমধ্যস্থ ধরো এইটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এখানে দেখো একটা অণুর ভেতরেই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর একটা কি আছে, প্যারানাইট্রোফেনল, রাইট? এই যে এখানে হাইড্রোজেন বন্ডিং রয়েছে, এটার নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল। তাহলে একটা হচ্ছে কি অর্থোনাইট্রোফেনল আর একটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে গেল। বেশ,
এবার দেখো হাইড্রোজেন বন্ধন কি কি ভৌত অবস্থার পরিবর্তন ঘটায়, আমাকে সেগুলো জানতে হবে। এক নম্বর হচ্ছে ভৌত অবস্থা মানে কি, ধরো আমি বলছি তাদের গলনাঙ্ক, বা হচ্ছে গিয়ে কেউ অবস্থা, ভৌত অবস্থা মানে কি গলনাঙ্ক, না ভৌত অবস্থা গলনাঙ্ক আছে পরে, তার সলিড লিকুইড গ্যাস এইসব ব্যাপারগুলো থাকবে। ধরো প্রথম প্রশ্ন 1 নম্বর হচ্ছে যে ভৌত অবস্থা, তার মধ্যে বলছে যে প্রশ্ন H2S গ্যাস কিন্তু H2O তরল কেন? তাহলে এটা ভৌত অবস্থা, একটা সেটাকে এফেক্ট করছে H বন্ডিং। কিরকম? H2S এর ক্ষেত্রে এখানে হাইড্রোজেন বন্ডিং হয় না, কিন্তু H2O এর ক্ষেত্রে হয়। কেন না, হাইড্রোজেন বন্ধন তৈরি করার প্রথম শর্তই বলেছিলাম তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল কে কে, অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লোরিন, তাদের সঙ্গে সরাসরি H পরমাণুর কি সমযোজী বন্ধন থাকতে হবে, তবেই তারা হাইড্রোজেন বন্ধন করবে। সালফার তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম অক্সিজেনের চেয়ে, তাহলে এখানে যে হাইড্রোজেন যে ধনাত্মক আধানটা লাভ করবে তার ঘনত্ব, আধান ঘনত্ব অত্যন্ত কম, যার জন্য এখানে কি কোনো অণু সমাবেশ হবে না, একক অনুরূপে থাকবে, যার জন্য গ্যাস। কিন্তু H2O এর ক্ষেত্রে কেমন হচ্ছে, এরকম অণুগুলো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং দ্বারা এরা আবদ্ধ থাকবে, যার জন্য সাধারণ তাপমাত্রায় H2S গ্যাস কিন্তু H2O তরল। ঠিক তেমনি একই ধরনের প্রশ্ন HCl গ্যাস HF তরল, এক ধরনের প্রশ্ন। ক্লোরিনের সঙ্গে যুক্ত রয়েছে, সুতরাং এখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে, কিন্তু ক্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, সেখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। যেমন ধরো HF এরকম ভাবে। আবার দেখো আরেকটা প্রশ্ন, KHCl2 এর অস্তিত্ব নেই কিন্তু KHF2 এর অস্তিত্ব আছে, এটাও একটা প্রশ্ন। কিরকম? KHF2 কে বলা যায় ফ্রেমিল লবণ, KHF2 ফ্রেমিল লবণ, ফ্রেমিল লবণ, আর KHCl2 এর অস্তিত্ব নেই, এর অস্তিত্ব আছে। কেন? কারণটা হলো, খেয়াল করে দেখো KHF2 মানে হচ্ছে K প্লাস প্লাস HF2 মাইনাস, তাহলে এই যে HF2 মাইনাস, HF2 মাইনাসটা স্টেবিলাইজড হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। কিরকম করে না, এখানে তুমি যদি লেখো এরকম, এর গঠনটা মাইনাস, এই যে হাইড্রোজেন বন্ডিং এখানে পসিবল, কারণ কি না এখানে যে ফ্লুরিনটা রয়েছে, এই ফ্লুরিনটা হচ্ছে গিয়ে অত্যন্ত ইলেকট্রোনেগেটিভ, এখানেও রয়েছে সেও ইলেকট্রোনেগেটিভ, যার জন্য হাইড্রোজেনগুলো কি করছে, এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং দ্বারা অ্যাটাচ হচ্ছে। কিন্তু তুমি যদি HCl2 অ্যানায়নের কথা ভাবো, তাহলে সেখানে ধরো Cl মাইনাস, এখানে তো হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়, হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয় বলে এই অ্যানায়নটার অস্তিত্ব নেই, যার জন্য KHCl2 এর অস্তিত্ব নেই, KHF2 এর অস্তিত্ব রয়েছে।